কলকাতা আমার আজ দ্বিতীয় পর্ব। আজ ২রা মে বিশ্ববরেণ্য চিত্র পরিচালক ও বিশিষ্ট লেখক সত্যজিৎ রায়ের জন্মদিন। তার শতবর্ষ শুরু হচ্ছে এই সঙ্গেই। তাঁকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে আজকে কিছু বলবো কলকাতা আমার প্রসঙ্গে। একটা লোক ছিল, খুব সাদাসিধে, সরল, বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে থাকতো, বন্ধুবান্ধবও প্রচুর ছিল। সেই লোকটি হঠাৎ খুব দুর্ভাগ্যবশত করোনায় আক্রান্ত হলো। করোনায় আক্রান্ত মানে তার বাড়িঘরদোর থেকে বিচ্ছিন্নতা, খুব স্বাভাবিক কারণে বিচ্ছিন্নতা হলো। এখন হলো কি, লোকটা বিচ্ছিন্ন তো হলোই ঠিকই, প্রথম দিকে তার চূড়ান্ত খারাপ অবস্থাটা কাটার পরে যখন তার স্মৃতি ফিরে এলো বললে তার পুরনো বাড়ির কথা মনে পড়তে থাকলো, তখন তার মনে হলো যে এই বন্দিদশাও কি বেঁচে থাকা? এই বন্দিদশা বেঁচে থাকা তার কাছে যখন নয়, তখন হয়তো আপনার আমার কাছেও নয়। হাসপাতালের বেডে শুয়ে ভাবতে ভাবতে সে বাড়ির কথা ভাবতে লাগলো, তার বাড়ির সবাইয়ের কথা, বাড়ির অন্দরমহলের কথা। সে ভাবতে লাগলো তার বাড়ির বিভিন্ন ঘর দোর, বারান্দা, প্রকোষ্ঠের কথা, তার অবস্থানের কথা। মনে পড়ল তার একটা বিশেষ কবিতা, যেটা রবীন বন্দ্যোপাধ্যায় স্বয়ং লিখেছিলেন। কবিতাটার নামই হচ্ছে অন্দরমহল। তো সেই কবিতাটা তিনি মনে মনে আওড়াতে লাগলেন। আমি একটু পড়ার চেষ্টা করি। অন্দরমহল। এই ঘরটার নাম ভয়। শুনেছি ওখানে অনেক দিন আগে গুম খুন করা হতো। যত শত্রু ছিল ধরে এনে এখানে কোতল করা হতো তাদের। সবটাই শোনা কথা, তাও এখানে এলেই কেন জানি না গা ছমছম করে আমার। ওই যে ঘরটা দেখছেন, ওই যে যার জানলা নেই, দরজা নেই, ঘুলঘুলি নেই, ওটার নাম যন্ত্রণা। শুনেছি ওটাতে ঢোকার অর্থই ছিল যন্ত্রণা, শুধুই যন্ত্রণা। যে ঢুকতো সে নাকি সারাক্ষণ ছটফট করতো আর ছটফট করতো। আর ওই যে টানা বারান্দাটা দেখছেন, যেটা উত্তর থেকে দক্ষিণে চলে গেছে টানা বিরাট একটা অজগর সাপের মতো, ওটাকে সবাই জানতো উদ্বেগ বলে। ওখানে হাঁটাহাঁটি করলেই শুনেছি দুশ্চিন্তায় ভরে যেত মন। সেও অবশ্য শোনা কথা আমার। বারান্দাটার এক প্রান্তে একেবারে শেষে রাখা যে আরাম কেদারাটায় শুয়ে আপনি গা এলানোর কথা ভাবছেন, মোটেও বসবেন না ওটাতে। শুনেছি এ বাড়ির কর্তাবাবু থেকে গিন্নিমা, যিনিই বসেছেন ওই ইজি চেয়ারটায়, তার শেষ জীবনটা কেটেছে বড় কষ্টে, বড় দুর্ভাবনায়। সেই থেকে ওটার নামই হয়ে গেছে দুঃখ। আর এ বাড়ির পূব দিকে যে 12তলা বাড়িটা দৈত্যের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে, আরেকটু হলেই আকাশ ছুঁয়ে ফেলতো সেটা, সেখানে ছিল এই বাড়িটারই 5 মহল। সব সময় গম গম করতো নানা কোলাহলে, নানান লোকের নানান ব্যস্ততায়। সেখানে ছিল এই বাড়িটারই কাঁচঘর। অবাক লাগলেও শুনেছি ওই 5 মহলকেই সকলে আদর করে ডাকতো ভালোবাসা বলে। ঠিকই শুনেছেন, ভালোবাসা। সেই ভালোবাসা এখন অতীত। তার জায়গায় একটা বিশাল মাল্টি স্টোরিড বিল্ডিং খাড়া হয়ে গেছে। ভালোবাসার এই অতীত হওয়া কি আশ্চর্য ব্যাপার, তাই না? তা রবীন বন্দ্যোপাধ্যায়ের এই কবিতার পরে মনে হলো যে আমারও একটা বাড়ি, যে গাড়িটার কথা আমার এখন মনে পড়ে যাচ্ছে, নিজস্ব যে বাড়িটা বউবাজার অঞ্চলে ছিল, যে বাড়িটাতে বাবা, মা, জেঠু, কাকা, জ্যাঠতো খুড়তো সব দিদিরা, দাদারা এবং আমি সবাই মিলে থাকতাম। মার সারাদিন কাটতো রান্না করে আর বাড়ির কাজ করে। জেঠু কাটতো
তার ব্যবসার কাজে, বাবার কাঁদত তার টেলিফোন অফিসের চাকরিতে। আমাদের বাড়িতে টেলিফোন ছিল অনেকগুলো। তার প্রথম নাম্বারটা আমার এখনও মনে আছে, সে এত বছর আগের, ধরুন 54-55 সালের কথা। বড়বাজার 212, সেই 212 থেকে 2121 হয়ে গেল, তারপরে 3232 হয়ে গেল, তারপরে সাউথে চলে এলাম আমরা, সাউথ 3232 করতে করতে সাউথ 1371 হয়ে পরে আরও একটু এগিয়ে গেছে। সে কথা আর বলাটা খুব প্রয়োজন বোধ করি না। যে জন্য বললাম ফোনের কথাটা, সে হচ্ছে যে তখন ফোনের সংখ্যা ছিল খুব কম। যে বাড়িতে ফোন আসতো সে বাড়িতে সবাই ডাক পেত ফোনের কল রিসিভ করার জন্যে। তারা আসতো, সেই জন্যে বাড়ির থেকেও ডেকে দেওয়া হতো। আমাদের বাড়িটার নামই হয়ে গেছিল টেলিফোন বাড়ি। কী আশ্চর্য ব্যাপার না, লোকের সঙ্গে লোকের যোগাযোগ তখন কত কাছাকাছি ছিল। যাই হোক, আবার করোনায় ফেরা। একটা ছোট্ট ছড়া করোনা প্রসঙ্গে আমি সেদিনকেই লিখলাম, 2-3 দিন আগে। একটু পড়ি। দাদারে দাদা, পিটিয়ে কাদা করছে পুলিশ, তফাৎ যাও, না যাও যদি রক্ত নদী বইয়ে দেবে বলছি তাও। লকডাউন তো চলছে দাদা, বাইরে যাওয়ার কি দরকার, নাই বা যদি ছাড়বে তবে তোমায় ছাড়বে সরকার। তো এরকমই আজকাল করোনার ব্যাপারে সবাই খুব দুর্ভাবনা রয়েছেন। এত দুর্ভাবনার কথা মনে করে লাভ নেই। যারা আছেন তারা সবাই বাড়িতে ফিরবেন, আশা করা যায় সবাই বাড়িতে ফিরবেন। দুর্ভাগ্যজনকভাবে যদি কেউ না ফেরেন, তাকে আমরা স্মৃতিতে রেখে দেব। কলকাতা আমার এগিয়ে চলবে তার দুঃসহ ভার, সুখের চিন্তা, ভালোবাসা সব কিছুকে সঙ্গী করে। ভালো থাকবেন। আজকের কলকাতা আমার পর্ব 2 এখানেই শেষ করছি। নমস্কার।